শুরু হচ্ছে আমাদের আজকের গল্প, অদৃশ্য মানুষের হাতছানি। রচনা সমরেশ বসু। প্রথম পর্ব। সেবার গোগল বাবা মায়ের সঙ্গে গিয়েছিল দার্জিলিংয়ে, মাত্র বছর দুয়েক আগে। এর আগেও গোগল দার্জিলিং গেছে। তখন যে ঘটনা ঘটেছিল তা এতদিনে সবাই জেনেও গেছে। 2 বছর আগের ঘটনাটা ছিল সম্পূর্ণ অন্যরকম। যে ঘটনা লোকজনের মধ্যে জানা যায়নি, হয়নি, কোনো রকম হইচইও হয়নি। সেজন্য ঘটনাটার কথা সাধারণ লোক কিছু জানতে পারেনি। ঘটনাটা একরকম ভুতুড়ে ঘটনা বললেই চলে। সেবার দার্জিলিংয়ে যাওয়ার আগে থেকে কোনো কথা ছিল না। পুজোর ছুটিতে কোথায় যাওয়া হবে না সেটা আগে থেকে ঠিক ছিল, কিন্তু শেষ মুহূর্তে পুজোর ছুটির মাত্র দিন সাতেক বাকি থাকতে হঠাৎ একটা নিমন্ত্রণ জুটে গিয়েছিল। বাবার এক বন্ধু, হাইকোর্টে তিনি একজন ব্যারিস্টার, বাবারই বয়সী। ভদ্রলোকের নাম নীলমাধব বন্দ্যোপাধ্যায়। দার্জিলিংয়ে ম্যালের আগে একটু নিচেই, হাসপাতালের খুব কাছেই তার পিতামহের আমলের একটা বাড়ি ছিল। নীলমাধববাবুর বাবাও ছিলেন তার পিতার একমাত্র পুত্র। নীলমাধববাবু নিজেও তার বাবার একমাত্র ছেলে। সেই সূত্রেই দার্জিলিংয়ের বাড়িটি তিনি পেয়েছিলেন। গোগল শুনেছে বাবার সেই ব্যারিস্টার বন্ধু নীলমাধব বন্দ্যোপাধ্যায় নাকি অনেকবার বাবাকে সপরিবারে দার্জিলিংয়ে তার বাড়িতে নিমন্ত্রণ করেছেন। বাবা সময় করে উঠতে পারেননি। বছর দুয়েক আগে বাবা সেবার অফিসের কাজে বিশেষ ব্যস্ত থাকায় ছুটি নিতে পারেননি। সেজন্য পুজোর পরে অফিস থেকে ছুটি পেতে তার অসুবিধে ছিল না। আর তার ব্যারিস্টার বন্ধুর তখনও হাইকোর্ট বন্ধ। তিনি বাবাকে বিশেষভাবে অনুরোধ করেছিলেন। পুজোর ছুটির পরেই সাধারণত বাৎসরিক পরীক্ষার সময় ঘনিয়ে আসে। সেজন্য মা গোগলের পড়ার ব্যাপারে প্রথমে একটু আপত্তি তুলেছিলেন। শেষ পর্যন্ত নীলমাধববাবু মাকে বলে রাজি করিয়েছিলেন। আর তিনি মাকে রাজি করেই বাবার সম্মতি পেয়ে নিজের থেকেই বাগডোগরা পর্যন্ত প্লেনের টিকিট কেটেছিলেন। বাবা ট্রেনেই যাবেন বলে স্থির করে রেখেছিলেন, আর সেই মতো ব্যবস্থাও করেছিলেন। কিন্তু নীলমাধববাবু বাবাকে বলেছিলেন, পুজোর ছুটিটা এখন রয়েছে বলে ট্রেনের টিকিট পাওয়া একটু মুশকিল আছে, তাই আমি প্লেনের টিকিটই কেটেছি। মাত্র কয়েক ঘন্টার মধ্যেই আমরা দার্জিলিং পৌঁছে যাব। বাবা বাধ্য হয়েই প্লেনে যেতে রাজি হয়েছিলেন। তার বন্ধুকে গোগলের হাফ টিকিট নিয়ে 2.5টি টিকিটের টাকা দিতে গিয়েছিলেন। নীলমাধববাবু তাতে মনে খুবই দুঃখ পেয়েছিলেন। বলেছিলেন, সমীরেশ, তোমার জন্য আমি টিকিট কেটেছি, তার জন্য তুমি আমাকে টাকা দেবে? আর সে টাকা আমি নেব, তুমি তা ভাবতে পারলে? বাবা তবুও তার বন্ধুকে টাকাটা দেওয়ার চেষ্টা করেছিলেন। নীলমাধববাবু টাকা নেননি। অবশ্য নীলমাধববাবু খুবই বড় লোক আর বাবার ছেলেবেলারই বন্ধু। গোগলকে বলা হয়েছিল ও যেন নীলমাধব বন্দ্যোপাধ্যায়কে ব্যানার্জি কাকা বলে ডাকে। গোগল তারপরে শুনেছিল নীলমাধব কাকা বিয়ে করেছিলেন, কিন্তু কাকিমা বেশি দিন বাঁচেননি। তিনি আর বিয়ে করেননি। তার কোনো ছেলে মেয়েও ছিল না, অথচ লোকজন নিয়ে থাকতে ভালোবাসেন। গোগলের সঙ্গে পরিচয় হয়ে যাওয়ার পর দুজনের মধ্যে খুবই ভাব হয়ে গিয়েছিল। ব্যানার্জি কাকার সব ব্যবস্থাই করা ছিল। দমদম থেকে বাগডোগরায় প্লেনে যেতে সময় লেগেছিল মাত্র 40 মিনিট। বাগডোগরায় ব্যানার্জি কাকা খবর দিয়ে আগিয়ে একটি গাড়ি রেখে দিয়েছিলেন। তখন বেলা 10টায় দমদম থেকে বাগডোগরায় প্লেন উঠত। বেলা 1টাতেই গোগলটা দার্জিলিং পৌঁছে গিয়েছিল। ট্রেনে করে যাওয়ার মধ্যে 2 রকমের আনন্দ আছে। দিনের বেলা গেলে মাঠ ঘাট গ্রাম নদী অনেক দৃশ্য দেখতে দেখতে যাওয়া যায়, আর রাতের গাড়িতে গেলে তারও একটা মজা আছে। গোগলের ট্রেনে ঘুম এলেও বেশিক্ষণ ঘুমাতে পারে না। মাঝে মাঝে ঘুম ভেঙে যায়, আর জেগে উঠে হঠাৎ মনে করতে পারে না ও কোথায় আছে। তারপরে ট্রেনের শব্দে ঝাঁকুনিতে টের পায় ও চলেছে রাতে রেলগাড়িতে। টের পেয়ে আবার শুয়ে পড়ে, আবার ঘুম ভেঙে যায়। যেন একটা স্বপ্নের খেলার মধ্য দিয়ে ভোরের আলোয় হঠাৎ এক নতুন দেশের ছবি চোখের সামনে ওঠে। ট্রেনে যাওয়া সেই ভালো লাগা একরকম, প্লেনে যাওয়ার মজা আর একরকম। সেবার অবশ্য গোগলের প্রথম প্লেনে ওরা ছিল না। আগেও প্লেনে উড়েছে, পরেও বেশ কয়েকবার উড়েছে।
প্লেনে জানালার ধারে বসে যেতে পারলে নিচের অনেক কিছু দেখা যায়, তার মধ্যে একটা মজা আছে আর উত্তেজনা আছে। খুব ভালো করে লক্ষ্য করলে নিচের অনেক কিছুই দেখা যায়, যেমন নদী, জঙ্গল, চাষের মাঠ, রেল লাইন, রেল লাইনের উপর দিয়ে চলা ট্রেন, রাস্তা, রাস্তার উপর দিয়ে ছোট্ট মোটর গাড়ি, সবই খুব ছোট আকারে দেখা যায়। গ্রামের পরে হঠাৎ কোনো শহর বা কারখানা এলেও চোখে পড়ে। আবার প্লেন যখন কাত হয়ে যায় তখন মনে হয় একদিকে নিচের ভূমি একদম আবঝা হয়ে যায়, উল্টো দিকে জানালায় চোখ পড়লে নিচের আর এক দৃশ্য। বড় নদীগুলোকে দেখা যেন বিরাট আঁকাবাঁকা অজগরের মতো। সেই অজগরের বুকে খুব ছোট্ট পুতুলের মতো নৌকাও ভাসতে দেখা যায়। কোনো কোনো জায়গায় নদী এত চওড়া বহুদূর পর্যন্ত তার বালির চড়া দেখা যায়। আর ছোট নদীগুলো ছোট সাপের মতো দেখায়। সেবার ব্যানার্জি কাকার সঙ্গে অক্টোবর মাসের একেবারে শেষ দিকে যাওয়া হয়েছিল। আকাশ এত পরিষ্কার ছিল, বাগডোগরায় নামার আগেই বরফ ঢাকা কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার দেখা গিয়েছিল। প্লেনে যাওয়ার মজাটা হলো অনেকটা পথ আকাশের উপর দিয়ে উড়ে খুব তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায়। দার্জিলিং মেলে যেতে হলে সন্ধ্যা রাত্রি থেকে শিলিগুড়ি পৌঁছতে সকাল হয়ে যায়। তারপর গাড়িতে দার্জিলিং পৌঁছানো। অবশ্য দার্জিলিংয়ের টয় ট্রেনে গোগল চেপেছে। জিপ বা মোটর গাড়িতে যাওয়ার চেয়ে ওতেই আনন্দ বেশি, তবে টয় ট্রেনে যেতে সময় বেশি লাগে। 2 বছর আগে ব্যানার্জি কাকার সঙ্গে কলকাতায় বাড়ি থেকে সকাল 8:30টায় গাড়িতে বেরিয়ে প্লেনে উড়ে বাগডোগরা থেকে দার্জিলিং পৌঁছেছিল বেলা 1টায়। মেলের বাঁ পাশ দিয়ে একটা রাস্তা নিচের দিকে নেমে বাঁ দিকে ঘুরে হাসপাতালের দিকে গেছে। হাসপাতালের সামনে থেকেই একটা প্রায় 20 গজ চওড়া রাস্তা সোজা ব্যানার্জি কাকার বাড়ির গেটের সামনে পৌঁছে গিয়েছিল। গেটটা খোলাই ছিল, আর একজন নেপালি মহিলা দরজার সামনে হাসি হাসি মুখে দাঁড়িয়েছিল। গাড়িটা সোজা সান বাঁধানো চত্বরে ঢুকে গিয়েছিল। ব্যানার্জি কাকা গাড়ির সামনের আসনে বসেছিলেন। দরজা খুলে নামতেই নেপালি মহিলা কপালে দুহাত ঠেকিয়ে নমস্কার করে কি যেন বললেন। গোগলদের জানালার কাঁচ তোলা ছিল, তাড়াতাড়ি কাঁচ নামিয়ে দিয়েছিল। ব্যানার্জি কাকাও কপালে হাত ঠেকিয়ে নমস্কার করে। যে ভাষায় নেপালি মহিলার সঙ্গে কথা বলছিলেন গোগল তার বিন্দু বিসর্গও বুঝতে পারেনি। বাবা বলেছিলেন ব্যানার্জি কাকা নাকি নেপালি ভাষাতেই মহিলাদের সঙ্গে কথা বলেছিলেন। গোগল বাবা মায়ের সঙ্গে গাড়ি থেকে নেমেছিল। অক্টোবর মাসের শেষ দিকে পাহাড়ের নিচে তখনও গরম ছিল, কিন্তু মা আগে থেকে সকলের জন্য গরম জামা আর শাল বের করে রেখেছিলেন। গাড়ির কাঁচ বন্ধ থাকলেও কার্শিয়াং আসার আগেই গোগল একটা ফুল হাতা সোয়েটার গায়ে দিয়েছিল। দার্জিলিংয়ে পৌঁছে ওরা তেমন শীত করেনি। রোদ ছিল বেশ ঝকঝকে, আকাশ নীল। ব্যানার্জি কাকার বাড়িতে ঢোকার সামনে বাঁধানো চত্বরটা বেশ বড়। সামনেই কাঁচের মস্ত বড় দরজায় অনেকটা আয়নার মতোই গোগলরা নিজেদের দেখতে পাচ্ছিল। ওটাই ছিল বাড়ির ভিতরে ঢোকবার দরজা। ঢোকবার দরজার পাশেই ছিল আর একটা ঘর। কাঠের দেয়ালের সেই ঘরটা দরজা ছিল খোলা। ভিতরে দেখা যাচ্ছিল একটা টেবিল ঘিরে কয়েকটা চেয়ার, কিন্তু লোকজন কেউ ছিল না। একটা জানলার কাঁচের পাল্লা ছিল বন্ধ। বাঁধানো চত্বরের সামনে লোহার রেলিং দিয়ে ঘেরা ছিল। রেলিং এর উপরে কোনো ঘর বা চালের মাথা উঁচিয়ে ছিল না। চত্বরে দাঁড়িয়ে নিচে বেশ কিছু ছবির মতো দেখতে সুন্দর বাড়ির ওপারে বড় আর একটা চওড়া কাঠ রোডের ওপর দিয়ে গাড়ি চলাচল করতে দেখা যাচ্ছিল। তার উপরেও নানান গাছপালা, বাড়িঘরের পাশ দিয়ে ছোট রাস্তা, 2-4টি ছোট গাড়ি চলছিল, আর মাথার উপরে নীল আকাশ। ব্যানার্জি কাকার বাড়িটার পিছনের পাহাড়ের ধাপে ধাপে কয়েকটা বাড়ি দেখা যাচ্ছিল, আর সেই সব বাড়ির পাশ দিয়ে ছোট্ট সরু রাস্তা উঠে গেছে। প্রথমে মনে হয়েছিল ব্যানার্জি কাকার বাড়িটা যেন ঘিঞ্জির মধ্যে, কিন্তু চত্বরে দাঁড়িয়ে রেলিং এর দিকে তাকালেই কাঠ রোড, গাড়ি ঘোড়া, বাজারের কিছু অংশ, লোকজনের যাতায়াত সবসময় দেখা যেত। তাছাড়া রাস্তার ওপরের পাহাড়ের গাছগুলো, বাড়িঘর, ছোট রাস্তায় গাড়ি চলা, আর আকাশ একেবারে অবারিত। তবে হ্যাঁ, ওদিকটায় কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়ার কোনো আশাই ছিল না। বাড়ির ভিতর চত্বরে গাড়ি ঢুকতেই নেপালি মহিলা গেটটা বন্ধ করে দিয়েছিলেন। ব্যানার্জি কাকা গোগল আর বাবা মায়ের সঙ্গে মহিলার পরিচয় করে দিয়েছিলেন। মহিলার বয়স মায়ের থেকে কিছু বেশি। তার ফর্সা রং, মুখে বেশ কিছু রেখা পড়েছিল। তার ছোট্ট চোখ দুটো ছিল কালো, আর মুখের হাসিটি ছিল ভারী ভদ্র আর সুন্দর। তিনি মায়ের মতোই শাড়ি পরেছিলেন, আর একটা নীল রঙের ফুল হাতা সোয়েটার ছিল তার গায়ে। তিনি বাবা মাকে কপালে দুহাত ঠেকিয়ে নমস্কার করেছিলেন। বাবা মাও তাকে নমস্কার জানিয়েছিলেন। তিনি বাংলায় বলেছিলেন, আসুন মিস্টার চ্যাটার্জি, মিসেস চ্যাটার্জি, বাড়ির ভিতরে আসুন।
মহিলার বাংলা কথা শুনে বাবা মা খুব অবাক হয়েছিলেন। গোগলও কম অবাক হয়নি, তবে তার বাংলা বলার মধ্যে উচ্চারণটা ছিল একটু অন্যরকম। ব্যানার্জি কাকা আবার নেপালি ভাষায় মহিলাকে কিছু বলেছিলেন। মহিলা পাশের কাঠের ছোট্ট ঘরের দিকে একবার দেখে কি যেন জবাব দিয়েছিলেন। ব্যানার্জি কাকা তারপরে মহিলাকে দেখিয়ে বাবা মাকে বলেছিলেন, এই মহিলাকে আমি মইলি দিদি বলে ডাকি। মইলি মানে মেজো, তার মানে মেজ দিদি। তোমরা ওকে মেজ দিদি বলেই ডাকতে পারো। মেজদি মেয়ে হলে কি হবে, তিনি একজন জবরদস্ত মহিলা আর খুবই বুদ্ধি রাখেন। তার স্বামী ছিলেন মিলিটারিতে। দ্বিতীয় মহাযুদ্ধের সময় বর্মার কাছে জাপানিদের হাতে তিনি অনেক দিন বন্দী থাকেন। যুদ্ধের শেষে যখন ফিরে আসেন তখন তার শরীর খুবই ভেঙে পড়েছিল। তখন তারা ম্যালের যেদিকে লেবং সেদিকে নিচের একটা বাড়িতে থাকতেন। আমার বাবা তাদের এ বাড়িতে নিয়ে আসেন, আর এ বাড়িতেই মহিলা দিদির স্বামী মারা যান। জাপানিদের হাতে বন্দী হবার আগে তিনি হাবিলদার পদে প্রমোশন পেয়েছিলেন। বন্দী না হলে বা অসুস্থ না হয়ে পড়লে তিনি হয়তো ক্যাপ্টেন বা মেজর হতেন, কিন্তু শেষ জীবন পর্যন্ত অসুস্থ সৈনিক হিসেবে তিনি কেবলই পেনশনই পেতেন। ব্যানার্জি কাকা প্রথমে লক্ষ্য করেননি, তার কথা শুনতে শুনতে মইলি দিদির মুখটি বিষণ্ণ হয়ে উঠেছিল, আর ওর চোখ দুটি উঠেছিল ছলছলিয়ে। গোগলের মা সেটা দেখতে পেয়ে বলেছিলেন, ব্যানার্জি ঠাকুরপো, এসব কথা আমরা পরে শুনবো, এখন থাক। ব্যানার্জি কাকা তখনই ব্যাপারটা বুঝে নিয়েছিলেন, আর লজ্জা পেয়ে দুঃখের সঙ্গে মইলি দিদিকে নেপালি ভাষায় কিছু বলেছিলেন। মইলি দিদি তাড়াতাড়ি চোখ মুছে হেসে নেপালি ভাষায় কিছু বলে গোগলকে কাছে টেনে নিয়েছিলেন। বলেছিলেন, মাস্টার চ্যাটার্জি, আমি একটা কথাও বলিনি। তোমার জরুর খুব ভোগ লেগেছে, চলো ভেতরে চলো, খাবার সব তৈরি আছে। কেবল গরম জলে সাবান দিয়ে হাত ধোবে আর ডাইনিং টেবিলে খেতে বসে যাবে। এই হলেন আমাদের মইলি দিদি। ব্যানার্জি কাকা হেসে বাংলায় বলেছিলেন, মইলি দিদি দুটি মেয়ে আছে। বড় মেয়ের বিয়ে হয়ে গেছে, তার নাম দুর্গা, আর ছোট মেয়ের নাম মায়া। তার এখনো বিয়ে হয়নি, তবে হতে আর বেশি দিন দেরিও নেই। দুর্গার মায়াও মইলি দিদির সঙ্গেই থাকে। দুর্গার বর প্রতাপ বাহাদুর বাজারের এক শেঠ মারোয়ারির দোকানে চাকরি করে। দুর্গার একটি ছেলে আছে। মায়া গত বছর স্কুল ফাইনাল পাস করেছে। মইলি দিদি আমাদের বাড়ির কেয়ারটেকার, তিনি সব দেখাশোনা করেন। মইলি দিদি না থাকলে আমাদের আর দার্জিলিং আসা হতো না। মইলি দিদি বাংলা কথা সবই বুঝতে পারছিলেন। লজ্জা পেয়ে হেসে বাংলায় বলেছিলেন, ব্যানার্জি ভাইয়া যাই বলুক, তিনি আমাকে প্রতি মাসে যা টাকা পাঠান তাতেই আমি সব করতে পারি। আমার সংসার আর মেয়েদের সব তিনিই দেখাশোনা করেন। চলুন ভেতরে চলুন। আপনারা নিচ থেকে ওপরে এসেছেন, বাইরের রোদটা ভালো লাগলেও বেশি ঠান্ডা এখনো লাগবে না। আপনাদের গরম জল রাখা আছে। আমি বলবো আজ আপনারা চান করবেন না, হঠাৎ ঠান্ডা লেগে যেতে পারে। বেলাও হয়েছে, এখন দুপুরের খাবারের সময়। আপনারা সবাই সকালবেলা কলকাতা থেকে কতটুকু আর খেয়ে এসেছেন? গোগল বলে উঠল, আমাদের গাড়িতে আস্তে আস্তে কমলা লেবু, বিস্কুট, চকলেট আর গরম দুধ খেয়েছি। ব্যানার্জি কাকা কাঁচের দরজার কাছে গিয়ে দুধাপ সিঁড়ির ওপরে উঠেছিলেন। কাঁচের বড় দরজাটা খুলে ধরে বলেছিলেন, সবাই ভিতরে চলে এসো। গোগল তখন মাকে জিজ্ঞাসা করেছিল, মা, ময়লি দিদিকে আমি কি বলে ডাকবো? তুমি আমাকে ময়ালি আন্টি বলেই ডাকবে গোগল। মইলি দিদি নিজে হেসে বলেছিলেন, আর গোগলের গাল টিপে দিয়ে আদর করে বলেছিলেন, তুমি খুব মিষ্টি ছেলে, দিদিরা তোমাকে পেলে খুব আদর করবে। বাবার মা যখন কাঁচের দরজার ভেতরে ঢুকছিলেন, গোগলের চোখে পড়ল খুবই জরাজীর্ণ খাকি রঙের মিলিটারি পোশাক পরা রোগা লম্বা একজন দরজার অন্য পাশে দাঁড়িয়ে আছে। তার মাথায় একটা নেপালি কালো টুপি, চোখের কোল বসা লোকটির চোখ দুটো যেন বড় বেশি চলচল করছিল। নাকের নিচে দুদিকে ঝুলে পড়া একজোড়া গোঁফ। জরাজীর্ণ মিলিটারি পোশাকের মধ্যে খাকি রঙেরই ছেঁড়া করা একটা ফুলাতা উলের সোয়েটার পরা। হাতার বাইরে হাত দুটো ময়লা আর শীর্ণ। তার মুখেও যেন নানা রকমের হিজিবিজি দাগ, কিন্তু তার চোখ দুটো ভীষণ ঝলঝল করছিল। গোগলের দিকে আবার তাকাতেই ও চোখ সরিয়ে নিল। ওই চোখে চোখ রাখা যায় না।
ব্যানার্জি কাকা ঠিক উল্টো দিকে সিঁড়ির উপরে দরজার এক পাশে লোকটি দাঁড়িয়েছিল, দেখছিল ব্যানার্জি কাকাকে। কিন্তু ব্যানার্জি কাকা যেন তাকে দেখতেই পাচ্ছিলেন না, অথবা ইচ্ছে করেই তুচ্ছতাচ্ছিল্য করে দেখছিলেন না। তিনি না হয় দেখছিলেন না, বাবা মাও কি লোকটিকে দেখতে পেলেন না? আশ্চর্য! জল জানতে একটা লোক দরজার অন্য পাশে দাঁড়িয়ে আছে, বাবা মাকে জল জল চোখে দেখছে, অথচ বাবা মা একবার লোকটির দিকে মুখ ফিরিয়ে দেখলেন না, দরজার ভিতরে ঢুকে গেলেন। তারপর মহিলা আন্টি গোগলের হাত ধরে সিঁড়ির ধাপে উঠলেন। লোকটির সঙ্গে গোগলের চোখাচোখি হলো, আর আশ্চর্য, সেই জল জলে চোখের চাউনিটা কেমন নরম হয়ে গেল। ঝুলে পড়া কফের দুপাশে একটু হাসি ফুটলো, অথচ মহিলা আন্টি সেদিকে ফিরেও তাকালেন না, যেন দেখতেই পাচ্ছেন না। গোগলকে নিয়ে ভিতরে ঢুকে গেলেন। তারপরেই ভেতরে ঢুকলেন ব্যানার্জি কাকা। কাচের বড় পাল্লা দরজাটা বন্ধ করে ভিতর থেকে চিটকি নিয়ে দিলেন। গোগল পিছনে ফিরে দেখলো দরজার বাইরে তখন লোকটি দাঁড়িয়ে কাঁচের দরজা দিয়ে ভিতরের দিকে দেখছে। পিছন ফিরে দেখতে গিয়ে কাঠের মেঝের ওপর পাতা কার্পেটে গোগল জুতো পায়ে হোঁচট খেলো। মহিলা আন্টি বললেন, আহা, লাগে নাই তো? কার্পেটের এই জায়গাটি একটু উঁচু হয়ে আছে। গোগল তখনও পিছন ফিরে তাকিয়ে লোকটিকে দেখছিল, সেও গোগলকেই দেখছিল। মহিলা আন্টি জিজ্ঞেস করলেন, তুমি বাইরে কি দেখছো? কিছু ফেলে এসেছো? না। গোগলের মাথা নেড়ে দরজার বাইরে চোখের ইশারা দেখিয়ে জিজ্ঞেস করলো, ওখানে দরজার বাইরে এক পাশে ওই লোকটা কে দাঁড়িয়ে আছে? মহিলা আন্টির অবাক চোখে যেন হঠাৎ একটা ঝিলিক খেলে গেল। তিনি মুখ ফিরে দরজার দিকে তাকালেন, বললেন, কই, ওখানে কেউ নেই তো। তুমি কাকে দেখতে পেলে? খুব পুরানো খাকি রঙের ছেঁড়া মিলিটারি পোশাক পরে একটা লোক তো এখনো দরজার এক পাশে সিঁড়ি দাঁড়িয়ে আছে। গোগল বলল, মাথায় কালো নেপালি টুপি, পায়ের জুতো ময়লা ছেঁড়া, হাত দুটোও ময়লা আর রোগা, মুখে একজোড়া গোঁফ। সে আমার দিকে তাকে একটু একটু করে হাসছে। আপনারা কেউ তাকে দেখতে পাচ্ছেন না? মহিলা আন্টি যেন কেবল অবাকই হলেন না, হঠাৎ করে রেগে উঠে চোখ পাকিয়ে দরজার দিকে তাকালেন। গোগল আরও অবাক হয়ে গেল। লোকটা মুখ ফিরিয়ে আস্তে আস্তে সিঁড়ি থেকে নেমে চত্বরের ওপর দিয়ে হেঁটে বাঁ দিকে রেলিংয়ের ওপরে আড়ালে চলে গেল। মহিলা আন্টি কিন্তু বললেন, না তো গুগল, কেউ ওখানে দাঁড়িয়ে নেই, আমরা কেউ দেখতে পাইনি। নতুন জায়গায় বেড়াতে এসে তুমি বোধহয় ভুল দেখেছো। চলো ভেতরে চলো। গোগল কিছুই বলতে পারল না, কিন্তু ভুল যে ও দেখেনি সে বিষয়ের ওপর নিজের মনে কোনো সন্দেহ হয়েছিল না। ও দেখলো বাবা মা ব্যানার্জি কাকা যেখানে সেখানে নেই। কার্পেটের 3 দিকে সোফা সেট, মাঝখানে একটা গোল সেন্টার টেবিল, সামনেই একটা কাঠের পার্টিশন, ডান দিকে কাঠের দেয়ালে রয়েছে কাঁচের পাল্লা, বন্ধ একটা বড় জানালা, সামনের পার্টিশনের এক পাশে একটা কাঁচের পাল্লার দরজা। সেই দরজা দিয়ে ভিতরে একটা বড় ঘর দেখা যাচ্ছে। মহিলা আন্টি গোগলের হাত ধরে সেই দরজা খুলে ভেতরে ঢুকলেন। কাঠের মেঝের খানিকটা অংশ খোলা, বাকি সবই কার্পেট পাতা। সেখানে মস্ত বড় ডাইনিং টেবিল, টেবিলের উপর সাদা ধবধবে কাপড় পাতা, দুটো ছোট ফুলদানিতে ফুল, দুটো বড় পেতলের মোমদানিতে 2 ইঞ্চি ডায়ামিটারের মোটা গোলাপি রঙের বড় মোমবাতি রয়েছে, এখনও জ্বলছে না, কোনো আলোও জ্বলছে না। ডান দিকে কাঠের দেয়ালে বড় দুটো কাঁচের পাল্লার জানালা দিয়ে দিনের আলো এসে পড়েছে। সেই আলো দিয়ে সব স্পষ্ট দেখা যাচ্ছে ডাইনিং টেবিলের ওপর 4টি প্লেটের ওপর একটি করে চাইনিজ স্যুপের বাউল রয়েছে, পাশেই রয়েছে চীনামাটির স্যুপ খাবার চামচ। প্রত্যেক প্লেটের বাঁদিকে একটি করে ছোট প্লেট, তার প্রত্যেকটার পাশে ছোট বড় দুটো স্টিলের চামচ, কাঁটা চামচে আর ছুরি ঝকঝক করছে। কাঁচের গ্লাসে সাদা কাপড়ের ন্যাপকিন ত্রিভুজ করে দাঁড় করানো রয়েছে। গোগলের মনে হলো কলকাতার নাম করা বড় হোটেলে যেরকম খাবার টেবিল সাজানো থাকে, এই ডাইনিং টেবিলও সেই রকম করে সাজানো রয়েছে। কিন্তু মহিলা আন্টি টেবিল পেরিয়ে গোগলের হাত ধরে সামনে এগিয়ে গেলেন। গোগল আবার পিছন ফিরে একবার দেখল, না, এবার এই ঘরের কাঁচের দরজা দিয়ে পাশের ঘরের কাঁচের দরজার সিঁড়ির কাছে কাউকে দেখতে পেল না। মহিলা আন্টি টেবিলটা পেরিয়ে কয়েক গজ গিয়ে বাঁ দিকের একটা দরজার সামনে দাঁড়ালেন। কাঁচের দরজার ভিতরে পর্দা টাঙানো, ভিতরটা দেখা যায় না। মহিলা আন্টি দরজার পাল্লা ঠেলে খুলে দিলেন। গোগল চোখের সামনে ভেসে উঠল মস্ত একটা সুন্দর সাজানো ঘর। ঘরে প্রচুর আলো। মহিলা আন্টি গোগলকে নিয়ে এক ধাপ কাঠের সিঁড়ি উঠে সেই ঘরের মধ্যে ঢুকলেন। গোগল দেখল সামনে একটা বিরাট ঝকঝকে খাটের ওপর সুন্দর বিছানা। মা সেই বিছানায় পা ঝুলিয়ে বসেছেন। বাবা এক পাশের কাঠের দেয়ালের দিকে লম্বা ড্রেসিং টেবিলের সামনে দুটো বড় বড় সোনালি ফ্রেমে বাঁধানো আয়নার সামনে চেয়ারে বসে সিগারেট খাচ্ছেন।
কিন্তু ঘরে এত আলো এলো কোথা থেকে? বাইরের দিকে কোনো কাঁচের দেয়াল বা জানালা কিছুই নেই। তারপর ও চোখ পড়ল ঘরের মাথার দিকে, কাঠের ছাদের ঠিক মাঝখানে স্কাইলাইট, যেন রোদের আলো সেই স্কাইলাইটের কাঁচে পড়ে গোটা ঘরটা আলোয় ভরে গিয়েছে। ঘরটা অনেক বড় বলেই আর একটা খাটও ছিল পিছন দিকে। সেই খাটেও রয়েছে পরিষ্কার বেডশিট, ঢাকা দেওয়া বিছানা। দুটো খাটের মাঝখানে রয়েছে একটি গোল পাথরের টেবিল। টেবিল ঘিরে 4টি খুব সুন্দর চেয়ার। চেয়ারগুলো আকৃতি, বেগুনি রঙের গদি, সব মিলে খুবই রাজকীয়। বাবা যেদিকে বসেছিলেন সেদিকে কাঠের দেয়ালের সঙ্গে লম্বা ড্রেসিং টেবিল জোড়া, অনেকটা তাকের মতো। তার উপর পাতা আছে এই লিনেনের সাদা কাপড়। সেখানে রয়েছে যত রাজ্যের নাম করা দেশি বিদেশি কোল্ড ক্রিম, পাউডার, অডিকলনের দারুণ সুন্দর দেখতে নানান আকারের শিশি বোতল। আর ওদিকের কাঠের দেয়ালে কুঁচিয়ে সেলাই করা লিনেনের পর্দা টাঙানো। ঘরের বাকি দেয়াল ঝকঝকে পালিশ করা কাঠের। ঘরের কাঠের মেঝের উপর সুন্দর কাজ করা পশমের কার্পেট। কাঠের দেয়ালে দুদিকে দুটো তেল রঙের এক ছবি, কোট টাই পরা গোঁফওয়ালা, চোখে চশমা, ফর্সা এক ভদ্রলোক। আর একটা ছবি এক মহিলার, মাথার সামান্য ঘোমরা টানা, কাঁধের কাছে জড়োয়ার ব্লোচ আটকানো। দেখতে তিনি সুন্দরী, অনেকটা আগেকার মহিলাদের মতো তার সাজগোজ। ডান দিকের কাঠের দেয়ালে একটা খোলা দরজা দেখা যাচ্ছে। সেই ঘরে স্কাইলাইটের দিনের আলো নেই, আলো জ্বলছে, পরিষ্কার বোঝা যাচ্ছে। মহিলা আন্টি গোগলকে নিয়ে সোজা এগিয়ে গেলেন ঘরের একটা শেষ দিকে। সেখানে দুধাপ সিঁড়ির ওপর একটি বন্ধ দরজা ছিল। মহিলা আন্টি দরজাটা ঠেলতেই খুলে গেল। তিনি দুধাপ সিঁড়ি উঠে ভিতরের অন্ধকার গেলেন। সুইচ টিপে আলো জ্বেলে ডাকলেন, মাস্টার গোগল, অন্দরে এসো। গোগল ভিতরে ঢুকলো। দেখি বোঝা গেল বাথরুম। বাথরুমের মেঝে সান বাঁধানো, গিজারের লাল আলোটা জ্বলছে। একদিকে রয়েছে মস্ত বড় বাথটাব, ঠান্ডা গরম জলের লাইন আর শাওয়ার। বাথরুমের পাশেই রয়েছে আর একটা ঘর। খোলা দরজা দিয়ে ভেতরে চোখ পড়ে কমোড। পাশের ঘরটা দেয়ালে রয়েছে একটা জানালা, যার কাঁচের পাল্লা বন্ধ। মহিলাটি বেসিনের দুদিকের কলের মুখে একটা দেখিয়ে বললেন, এটা খুললে গরম জল পাবে। এই রয়েছে সাবান, আর এইখানে রয়েছে তোয়ালে। তুমি হাত মুখ ধুয়ে এসো। আমি বাবা মাকে তাড়া দিচ্ছি। গরম খাবার খেয়ে নিয়ে বিশ্রাম করো। মহিলাটি বাথরুম থেকে বেরিয়ে গেলেন। গোগল গরম জলের কল খুলে সাবান দিয়ে হাত মুখ ধুয়ে নিল। কিন্তু সেই ঝরঝরে মিলিটারি পোশাক পরা, মাথায় নেপালি টুপি, লম্বা রোগা গোঁফওয়ালা মূর্তিটার কথা ভুলতেই পারছে না। তোয়ালে দিয়ে হাত মুখ মুছতে মুছতে ভাবলো, কেবল মহিলাটি যে লোকটিকে দেখতে পাননি তা নয়, তার বাবা মা ব্যানার্জি কাকা কেউ তাকে দেখতে পাননি। অথচ লোকটি তো দরজার অন্য পাশে দাঁড়িয়ে ছিল। গোগলের মনে কোনো সন্দেহ নেই। ও বাথরুম থেকে বেরোবার আগেই মা এলেন, বললেন, তোমার হয়ে গেছে? বলে গোগল বাথরুম থেকে বেরিয়ে এলো। মা পিছন থেকে বললেন, গোগল, খুব সাবধান। শীত বেশ ভালোই আছে, ঠান্ডা লাগিও না যেন। আচ্ছা, গোগল বলল। মা বাথরুমে দরজা বন্ধ করে দিলেন। বাবা তখনও চেয়ারে বসে সিগারেট খাচ্ছিলেন। বাঁ দিকের খোলা দরজা দিয়ে ব্যানার্জি কাকা বেরিয়ে এলেন। কলকাতা থেকে তিনি এসেছিলেন শুটেড বুটেড হয়ে। এখন দেখা গেল পাজামা পাঞ্জাবির ওপরে মোট একটা শাল চাপিয়েছেন, পায়ে মোজা আর স্যান্ডেল। গোগলকে জিজ্ঞাসা করলেন, তোমার হাত মুখ ধোয়া হয়ে গেছে? বেশ ভালো। এবার খেতে যাবার আগে পাশের ঘরটাও দেখে এসো। খেয়ে দিয়ে বিশ্রাম করে তারপর দোতলাটা দেখবে।